বীর হেক্টর। প্যান্ডারাসের অপরিণামদর্শিতার ফলে গ্রিক সৈন্যরা যুদ্ধ করতে যেমন বাধ্য হয়েছিল, ঠিক তেমনি নৈতিক কারণে তাদের মনোবলও ছিল প্রচুর। কারণ তারা সর্বদাই ভাবছিল ট্রোজানরা আগাগোড়াই অন্যায়ভাবে তাদেরকে যুদ্ধের মধ্যে টেনে নিয়ে গেছে। তাদের বিশ্বাস ছিল তারা লড়ছে ন্যায়ের জন্যে, তাদের সপক্ষে আছেন স্বয়ং জিউস, অতএব তারা কখনোই যুদ্ধে পরাজিত হতে পারে না। তার ফলে তাদের আক্রমণে ছিল প্রচণ্ড গতি আর শক্তি। সেই গতি আর শক্তির বিরুদ্ধে ট্রোজানরা পিছু হটতে শুরু করলো। হাজারে হাজারে ট্রোজান সৈন্য মারা পড়তে লাগলো। অবশেষে একটা এমন অবস্থা এলো যখন তারা নিজেদের সুরক্ষিত নগরীর মধ্যে পিছিয়ে আসতে বাধ্য হলো। ট্রোজান শিবিরে শুরু হলো পরাজয়ের হাহাকার। তবু ট্রোজানরা একেবারে ভেঙে পড়ল না। তারা সাময়িক বিভ্রান্ত হয়ে পড়লেও রাজা প্রিয়ামের একমাত্র পুত্র হেলেনাস ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং বিচক্ষণ ব্যক্তি। তিনি দেখলেন ঠিক এই মুহূর্তে ট্রোজান সৈন্যকে নতুনভাবে বলশালী করতে পারেন বীর হেক্টর, কারণ তার মতো সাহসী এবং শক্তিশালী রণনেতা ট্রয়বাসীর মধ্যে আর কেউ ছিল না কিনা সন্দেহ। তাই হেক্টরকে উদ্দেশ্য করে হেলেনাস বললেন, ভাই হেক্টর, নিজের চোখেই তো দেখতে পাচ্ছ ট্রোজান সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে পড়েছে। তাদের উপযুক্ত পথে পরিচালিত করার মতো আর কোনো নেতাকেই দেখা যাচ্ছে না। পিছু হটতে হটতে তারা প্রায় নগরের মধ্যে ঢুকে পড়েছে। এই মুহূর্তে একমাত্র তুমিই পারো গোটা সৈন্যবাহিনীকে পরিচালিত করতে। হেক্টর কোনো কথাই বলছিলেন না। তিনি নীরবে হেলেনাসের কথা শুনেছিলেন, কারণ হেলেনাস বিজ্ঞ মানুষ, তার কথা মন দিয়ে শোনাই উচিত। হেলেনাস তখনও বলছিলেন, আমাদের যত সেনাপতি আছেন আমি অতিরঞ্জিত করছি না, তাদের মধ্যে একমাত্র তুমিই হচ্ছ শ্রেষ্ঠ পরিচালক। তুমি একমাত্র উপযুক্ত ব্যক্তি যে সমস্ত সৈন্যদের নায়ক হতে পারো। অতএব ভাই হেক্টর, আর সময় নষ্ট করো না। সমুদ্রের বুকে দিশাহারা জাহাজে যেমন উপযুক্ত কাণ্ডারির প্রয়োজন, ঠিক তেমনি দিশাহারা আর আন্দাজ পরাজয়ের ভয়ে ভীত ট্রোজান সৈন্যদের পাশে তুমি কাণ্ডারি হয়ে দাঁড়াও। সমস্ত ট্রয় সৈন্যকে নগরদ্বারে সমবেত হতে বলো। আমি জানি তারা কেউই তোমার অনুরোধ উপেক্ষা করতে পারবে না। তারপর তাদের নতুন উদ্যমে যুদ্ধ শুরু করতে বলো। তাদের প্রাণে সাহস দাও। তোমার বীরত্বব্যঞ্জক দীপ্তিতে ওই সব সৈন্যদের মনে উৎসাহের সঞ্চার করো। তারপর তারা তোমার ভাবমূর্তিতে অনুপ্রাণিত হয়ে নবোদ্যমে যুদ্ধে ঝাঁপ দেবে। এই মুহূর্তে যদি তুমি এই মহৎ কাজটি করতে না পারো, প্রায় পরাজিত সৈন্যদের মনোবল ফিরিয়ে না আনতে পারো, তাহলে কিন্তু ট্রোজান সৈন্যরা অতি শীঘ্রই নগরদ্বার অরক্ষিত রেখে ছুটে আসবে যে যার নিজের ঘরে। বাঁচাতে চাইবে তাদের নিজের স্ত্রী পুত্র কন্যাদের। ফলে আমরা শীঘ্রই শত্রু হাতে বিনষ্ট হয়ে যাব। হেক্টরকে উদ্বুদ্ধ করার পক্ষে এই ছিল যথেষ্ট। হেলেনাসের কথা শুনতে শুনতে তিনি মনে মনে উৎসাহ এবং বল পেলেন। কাল বিলম্ব না করে তখনই ছুটে যেতে চাইলেন নগরীর দ্বার প্রান্তে। কিন্তু হেলেনাসের আরও কিছু উপদেশ বাকি ছিল। তিনি হেক্টরকে থামিয়ে বললেন, কেবলমাত্র রণক্ষেত্রে সৈন্যদের উৎসাহিত এবং উজ্জীবিত করেই তোমার কাজ শেষ হবে না হেক্টর, আরও কিছু কাজ তোমায় করতে হবে। হেক্টর ধীরে ধীরে বললেন, বেশ বলো ভাই, আর তোমার কি কি উপদেশ দেবার আছে? আমার মা রানী হেকুবার কাছে তোমাকেই যেতে হবে। যা যা ঘটেছে সব তাকে খুলে বলবে। তারপর বলবে তিনি যেন দেবী এথেনার মন্দিরে রাজ্যের সব পুরনারীকে একত্রিত করে নিয়ে যান। মহারানী হেকুবা তার যেন সর্বাপেক্ষা প্রিয় পোশাকটি দেবী এথেনার উদ্দেশ্যে উৎসর্গ করেন। তার করুণা ভিক্ষা করে যেন প্রার্থনা করেন আমাদের সব নারী আর শিশুদের রক্ষা করতে। তিনি যেন সমস্ত বিপদ থেকে ট্রয় নগরীকে বাঁচান। হেলেনাসের কথা শেষ হয়ে গিয়েছিল। হেক্টরও আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে তার রথে চড়ে বসলেন। বর্ষাটিকে উঁচু করে তুলে নিয়ে বীরের মতো হাজির হলেন ট্রয় সৈন্যদের মাঝে। হেক্টরকে দেখতে পেয়ে বিপন্ন আর ভগ্ন হৃদয়ে ট্রয় সৈন্যদের মধ্যে আবার নতুন করে যেন উৎসাহ ফিরে এলো। তারা সোল্লাসে তাদের নায়ককে আহ্বান জানালো। হেক্টরের সুযোগ ছাড়লেন না। দীপ্ত ভঙ্গিমায় উদাত্ত স্বরে তিনি নানান বীরত্বব্যঞ্জক বাক্যে সৈন্যদের মধ্যে নবচেতনা জাগিয়ে তুললেন। সৈন্যরাও যেন হারিয়ে যাওয়া শক্তি ফিরে পেল। নতুন উদ্যমে তারা ঝাঁপিয়ে পড়ল গ্রিক সৈন্যদের উপর। এইভাবে হঠাৎ তীব্র আক্রমণে গ্রিক সৈন্যরাও যেন হতভম্ব হয়ে পড়ল। তারা ভাবল হয়তো কোনো দেবতার অনুগ্রহ পেয়েছে ট্রয় সৈন্যরা। তারাও ক্ষণিকের জন্য তাদের আক্রমণ থামিয়ে যুদ্ধে বিরতি দিল। ওদিকে হেক্টর নিজেদের সৈন্যদের অনুপ্রাণিত করে ফিরে গেলেন ইলিয়াম নগরীর অভ্যন্তরে। নগরীর তরুণদ্বারে একটি বিরাট ওক গাছের নিচে তখন উন্মুক্ত হয়ে অপেক্ষা করছিল হাজার হাজার নরনারী আর বৃদ্ধ শিশুরা। তারা সবাই ঘিরে ধরল হেক্টরকে। বিশেষ আগ্রহ নিয়ে জানতে চাইল যুদ্ধের খবর কি। প্রত্যেক নারী ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করল তাদের স্বামীরা কি সুস্থ আছেন।
সরাসরি সেই সব প্রশ্নের উত্তর হেরিয়ে গেলেন হেক্টর, কারণ তাদের খুশি করার মতো কোনো উত্তর হেক্টরের কাছে ছিল না। ইতিমধ্যেই বহু সৈন্য রণক্ষেত্রে প্রাণ দিয়েছে। হেক্টর কেবল বললেন, তোমরা সবাই করজোড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করো। এরপর হেক্টর গেলেন রাজা প্রিয়ামের বিশাল ঐশ্বর্যমণ্ডিত প্রাসাদে। সমস্ত প্রাসাদটি সুদৃশ্য সব প্রস্তর দিয়ে তৈরি হয়েছিল। হেক্টর রাজপ্রাসাদে পদার্পণ করতেই তাঁর মা রানী হেকুবা ছুটে এলেন। হেক্টরের একটি হাত তুলে নিয়ে বললেন, আমার বীরপুত্র, আমার অতি প্রিয় মহাযোদ্ধা হেক্টর, হঠাৎ এ সময় রণক্ষেত্র পরিত্যাগ করে তুমি রাজপ্রাসাদে ফিরে এলে কেন? তবে কি গ্রিক সৈন্যরা তোমাদের পিছু হটতে বাধ্য করেছে, নাকি তোমাদের রীতিমতো কষ্টের মধ্যে ফেলেছে? তাই যদি হয় তাহলে চলো, আমরা সুরপতি জিউসের উদ্দেশ্যে প্রার্থনা করি এবং নিজের হাতে তুমি জিউসের কাছে নৈবেদ্য প্রদান করো। হেক্টর তখন বললেন, মা, আমার এই অপরিষ্কার হাতে আমি মহাশক্তিমান জিউসের উদ্দেশ্যে নৈবেদ্য উৎসর্গ করতে পারবো না। আমার হাতে এখন ধুলো আর রক্ত লেগে রয়েছে। তবে ওই কাজটি এখন একমাত্র তুমিই করতে পারো। রাজ্যের সব নারীদের একত্রিত করে তুমি দেবী এথেনিয়ার মন্দিরে যাও। তোমার সব থেকে ভালো পোশাকটি দেবীর কাছে উৎসর্গ করো। তার জানুতে সেই পোশাকটি অর্পণ করবে আর মানত করবে 12টি কচি গোশাবক বলি দেবার। তাকে মিনতি জানাবে যেন ট্রয় নগরীর শত শত রমণী আর শিশুদের রক্ষা করেন। পুত্রের কথা মতো রানী হেকুবার সঙ্গে সঙ্গে ছুটে গেলেন দেবী এথিনার মন্দির প্রাঙ্গণে। একান্ত ভক্তিপূর্ণ হৃদয়ে নিজের শ্রেষ্ঠ পোশাকটি অর্পণ করে বলিদানের মানত করলেন। কিন্তু দেবী এথেনা তার সেই প্রার্থনা শুনলেন না, কারণ তিনি ছিলেন আগাগোড়ায় গ্রিকদের সপক্ষে। ওদিকে হেক্টর ততক্ষণে ফিরে গেছেন তার নিজের ঘরে। তার মন তখন নিজের স্ত্রী আর শিশুপুত্রের জন্য অস্থির হয়ে উঠেছিল। যুদ্ধের ফলাফল সম্বন্ধে তিনি বেশ সন্দিহান হয়ে উঠেছিলেন। ভবিষ্যতে আর কোনোদিন যদি দেখা না হয়, এই ভয়ে তিনি সত্তর পত্নী আর পুত্রের খোঁজ করলেন। হেক্টর পত্নী অ্যান্ড্রোমেকি তখন তার ঘরে ছিলেন না। তিনি তখন দুর্গ শীর্ষে অন্যান্য নারীদের সঙ্গে বসে যুদ্ধের দৃশ্য দেখছিলেন আর ভীষণভাবে অশ্রুপাত করছিলেন, কারণ তিনি বেশ বুঝতে পারছিলেন গ্রিক সৈন্যদের প্রচণ্ড আক্রমণে ট্রোজান বাহিনী নগরীর সীমান্তে পিছিয়ে এসেছে। এক দ্বাররক্ষিণীর কাছে অ্যান্ড্রোমেকির অবস্থান সংবাদ নিয়ে হেক্টর তীর বেগে অস্ত্র চালিয়ে ছুটে গেলেন দুর্গ প্রান্তরে। অ্যান্ড্রোমেকি দূর থেকে স্বামীকে আসতে দেখে ছুটে এলেন। একটু পরই এক পরিচারিকার সঙ্গে তার শিশুপুত্র সেখানে এসে হাজির হলো। নিজের অত্যন্ত প্রিয় পুত্র ট্রয়ের ভাবী নায়ককে দেখতে পেয়ে হেক্টরের মুখে হাসি ফুটে উঠল। কিন্তু অ্যান্ড্রোমেকি আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। স্বামীকে কাছে পেয়ে তিনি আর্তস্বরে কেঁদে উঠলেন। যোদ্ধা হলো হেক্টর তো মানুষ। ক্রন্দনরত স্ত্রীকে দেখে তিনিও তার নিজেকে সামলাতে পারলেন না। অ্যান্ড্রোমেকির কাছে গিয়ে তার মাথায় হাত রেখে সান্ত্বনা দিতে থাকলেন। কান্নার বেগ কিছুটা কমলে অ্যান্ড্রোমেকি বললেন, প্রিয়তম স্বামী, যুদ্ধ ছাড়া তুমি কি আর কিছুই জানো না? আমার কথা বাদই দিলাম, কিন্তু এই যে তোমার ছোট্ট দুধের ছেলেটা, এর কচি মুখটাও কি তোমার মনে পড়ে না? একবারও কি ওর ভবিষ্যতের জন্য তোমার চিন্তা হয় না? যুদ্ধের নেশায় মেতে রয়েছে তুমি দীর্ঘদিন ধরে। তোমার এই অভাগী স্ত্রীর কথাও কি ভুলে গেছো? এই যুদ্ধের নেশায় একদিন তোমাকে আমার কাছ থেকে চিরদিনের মতো কেড়ে নিয়ে যাবে। এই আমি তোমায় বলে রাখছি, তোমাকে যদি হারাতে হয় তাহলে আমি আর বাঁচব না, কারণ তুমি ছাড়া আর তো আমার কেউ নেই। তুমি আমার কাছে একই সঙ্গে পিতা, ভাই এবং স্বামী। অ্যান্ড্রোমেকির মাথায় তখন হেক্টরের হাতটি রাখাই ছিল। পরম স্নেহে তিনি পত্নীর মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, আমার প্রিয়তমা স্ত্রী, তুমি আমাকে ভুল বোঝো না। আমি যতই যুদ্ধের নেশায় মেতে থাকি না কেন, তোমাদের কথা কখনো ভুলতে পারি না। প্রতি মুহূর্তে তোমার আমার ওই ছোট্ট ছেলেটির মুখ আমার মনের মধ্যে ভেসে থাকে। কিন্তু তুমি বলো, আমি বীর হেক্টর, ট্রোজান সৈন্যরা আমার মুখের দিকে চেয়ে বসে আছে। আমি কেমন করে তাদের রণক্ষেত্রে পরিত্যাগ করে কাপুরুষের মতো স্ত্রী আর পুত্রের কাছে ফিরে এসে গৃহসুখ ভোগ করব? লোকে যদি তোমার দিকে তাকিয়ে বলে, এই রমণী এক কাপুরুষের স্ত্রী, তা কি তোমার শুনতে ভালো লাগবে? এর থেকে বীরের মতো আমার মৃত্যু যে অনেক ভালো। এই কথা বলতে বলতে হেক্টর তার বলিষ্ঠ হাত দুটি বাড়িয়ে দিলেন শিশুপুত্র অ্যাস্টিনিয়াসের দিকে। শিশুটি ইতিমধ্যে কোনোদিনও এমন উজ্জ্বল বর্মর অস্ত্রপুচ্ছ দিয়ে তৈরি শিরস্থান দেখেনি। সে ভয় পেয়ে তার
ধাইমার বুকে আরও বেশি ঘনিষ্ঠ হয়ে গেল। পিতামাতা দুজনে এই দৃশ্যে হেসে উঠলেন। হেক্টর তখন নিজের শিরস্থানটি খুলে রেখে শিশুকে কোলে তুলে নিলেন। নিজের হাতে তাকে দোল দিতে দিতে অজস্র চুম্বন করলেন। তারপর দেবরাজ জিউসের উদ্দেশ্যে শিশুকে তুলে ধরে বললেন, হে সুরপতি, তুমি দেখো যেন এই সন্তান একদিন মস্ত বীর হয়, সে যেন ভবিষ্যতে ট্রয়ের সর্বোত্তম নায়ক হতে পারে। তারপর শিশুকে তার মায়ের কোলে সমর্পণ করলেন। শিশু অ্যাস্টেনিয়াসকে বুকের মধ্যে চেপে ধরে ঝরঝর করে কেঁদে ফেললেন। অ্যান্ড্রোমেকি এই দৃশ্য স্বয়ং হেক্টরও সহ্য করতে পারলেন না। দুঃখিনী পত্নী এবং পুত্রের জন্য তার হৃদয় ব্যাকুল হয়ে উঠল। স্ত্রীর হাত দুটি আঁকড়ে ধরে বললেন, আমার অতি প্রিয়তমা পত্নী, আমি জানি তোমাকে ছেড়ে দিতে তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু একবার ভেবে দেখো তো, ভাগ্য ছাড়া আমরা মানুষরা এক পাও অগ্রসর হতে পারি না। আমার জীবন সুনির্দিষ্ট হয়ে আছে। ঠিক যে সময়ে আমার মৃত্যু হবার কথা তার এক দণ্ড আগেও কেউ আমাকে মৃত্যুপুরীতে পাঠাতে পারবে না। সে শক্তি কারুরই নেই। অতএব শোক এবং দুঃখ পরিত্যাগ করো, আমাকে হাসি মুখে রণক্ষেত্রে যেতে দাও। সেখানে সবাই অধীর প্রত্যাশায় আমার জন্য অপেক্ষা করছে। এই কথা বলে হেক্টর আর দাঁড়ালেন না। নিজের শিরস্থানটি আবার মাথায় তুলে নিলেন বর্ষাটি। তারপর ছুটে বেরিয়ে গেলেন ঘোড়ার পিঠে চেপে। আর অ্যান্ড্রোমেকি, তিনি অশ্রুজলের নেত্রে নির্বিশেষে তাকিয়ে রইলেন প্রিয়তম স্বামীর দেহটি যতক্ষণ না মিলিয়ে যাচ্ছে রণক্ষেত্রের অভ্যন্তরে।